মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞপ্তি জারির ঘোষণা এবং তার পরবর্তী সময়ে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের পাল্টা তাদের বক্তব্য। আন্দোলনে এখনো পর্যন্ত অনড় রয়েছেন চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে অবস্থানের আজকে 22তম দিন। কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 30শে মে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ, অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে, কিন্তু চাকরিহারা শিক্ষকরা নতুনভাবে পরীক্ষা দিতে নারাজ। গতকাল থেকে লাগাতার সেই বক্তব্য তারা সামনে নিয়ে এসছেন। ফলত প্রশ্ন হচ্ছে এখন ভবিষ্যৎ কোন পথে বা কি ভাবছেন তারা। রেশমি আজকে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি রেশমির কাছে যাব। রেশমি, মৃত্যু পরোয়ানা জারির সমান গতকাল মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি ঘোষণার পর একেবারে সরাসরি বার্তা ছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। কি মনে হচ্ছে, কি করবেন তারা পরবর্তীতে? দেখো, 22 দিন ধরে চাকরিহারা শিক্ষকেরা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 30শে মে বিজ্ঞপ্তি বেরোবে এবং নতুন পুরনো অর্থাৎ যারা চাকরিহারা শিক্ষক তাদের সঙ্গে যারা নতুনভাবে পরীক্ষা দেবে তারা কিন্তু একসঙ্গেই পরীক্ষা দেবে, সেরকমই মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট। এবং 44,201টি শূন্য পদ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের সঙ্গে যারা নতুন পরীক্ষা দেবে তারা একসঙ্গে বসবেন, তো সেক্ষেত্রে আরও কঠিন হয়ে গেল না পরীক্ষাটা? কি মনে করেন? প্রসঙ্গটা এটা নয় যে আমাদেরকে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষায় বসতে হবে। প্রসঙ্গটা এটাই যে আমাদেরকে পরীক্ষায় কেন বসতে হবে। কারণ আমরা পরীক্ষা দিয়ে যে চাকরিটা করছি সেই একই চাকরির জন্য আমাকে পুনরায় কেন পরীক্ষা দিতে হবে। সুতরাং কম্পিটিশনটা ফ্রেশারদের সঙ্গে এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা কম্পিটিশনের মাধ্যমেই নিয়োগ হয়েছিলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি হলো সেই চাকরিটা চলে গেল এবং অজ্ঞাত কারণে আমাদের চাকরি গেল, আমরা জানি না কেন আমাদের গেছে। সেই কারণ ব্যতীত আমাদেরকে পুনরায় যদি পরীক্ষায় বসতে হয় তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা আবার 5 বছর বাদ দিয়ে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলাম, 5 বছর বাদ দিয়ে একই রকম ভুল হলো, একই রকমভাবে কি আবার চাকরি চলে যাবে না? তাহলে আমাদের প্রশ্নটা খুব স্পষ্ট যে যেহেতু আমরা দুর্নীতি করিনি তাই পরীক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে আইনিভাবেই আমাদের চাকরিটা যেন পুনর্বহাল থাকে, তাহলে অন্ততপক্ষে যারা নেক্সট জেনারেশন আছে যারা পরীক্ষা দেবে তারাও সিকিওর থাকবে যে পরীক্ষা দিয়ে চাকরি পেলে সেই চাকরিটা অন্ততপক্ষে জেনুইন হলে তার চাকরিটা হারানোর ভয় থাকবে না। আজকে আপনাদের এই পরিস্থিতি কেন তৈরি হলো বলে মনে করেন? আদালত আইনের এই যে মামলায় কেন জড়াতে হলো, জর্জরিত হতে হলো বলে মনে করছেন? এটা এখন মোটামুটি প্রমাণিত যে আমাদের যে পরীক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিছুটা ত্রুটিপূর্ণ ছিল, যারা কিছু অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, তো সেইটা আইনিভাবেই তাদের চাকরি প্রথমে গিয়েছিল। সিঙ্গেল বেঞ্চের রায়, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়, যারা টেন্টেড তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তারপর পুনরায় অভিজিৎ গাঙ্গুলির এজলাসে ডিভিশন বেঞ্চের রায়, সেখানেও তাদের পুনরায় বাদ দেওয়া হয়েছে, শুধু যারা টেন্টেড। কিন্তু তাদের একটা দাবি ছিল যে আমাদের কথা শোনানো হয়নি, সেই অভিযোগ নিয়ে তারা সুপ্রিম কোর্টে যায়। বেলা ত্রিবেদীর বেঞ্চ থেকে পুনরায় আবার দেবাংশু বসাক এবং সাব্বির রশিদির বেঞ্চে রায়টা আসে যে তাদের কথা শোনা হোক। এবার এইখানে এসে ব্যাপারটা কী হলো, পুরো যারা এর সঙ্গে যুক্তই নয় তাদেরকে যুক্ত করে কলকাতা হাইকোর্ট সমস্ত প্যানেলটা ক্যান্সেল করলো। আমরা তখন যেহেতু ইনক্লুড ছিলাম না, আমরা হাইকোর্টে কোনো আমাদের কথা বলতে সুযোগ পাইনি। ইতিমধ্যে তোমরা কি মনে করো যে ওএমআর যদি প্রকাশ করা হতো তাহলে এই যোগ্য বা অযোগ্যদের বিভাজন করা সম্ভব হতো? না, এইটা পুরোপুরি সত্য নয়, কারণ সুপ্রিম কোর্টে সিবিআই যে তথ্যটা দিয়েছে, এই কেসটার মূল ভিত্তিই হচ্ছে সিবিআইয়ের দেওয়া তথ্য। তাহলে সিবিআই যে তথ্যটা দিয়েছে সেই নিয়েই কেসটা হয়েছিল, সেই নিয়েই যত টেন্টেড যাদের আছে তাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই সিবিআইয়ের ডেটাকে পুরোপুরি মান্যতা দিয়ে যারা অযোগ্য এটা প্রমাণিত নয় তাদের চাকরিটা কেন রাখা হলো না, কিংবা এখানে প্রশ্ন করা হয়েছে একেবারে অনেকগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে এখনো পর্যন্ত উত্তর খুঁজতে হবে প্রত্যেককেই। ধন্যবাদ রেশমি, আপাতত নজর রাখো তাদের দিকে। কি বলবেন তারা আগামী সময়, নজর থাকবে আমাদের।